দ্য ওয়েল অফ লাইফ। পরশুরাম এই কূপের পানি খাইয়ে মৃত সৈনিকদের জীবিত করতেন। ভাইকে পেয়েছি হুট করে বেহুলার বাসর ঘরে, ওনার সাথে দেখা, মানে বেহুলার বাসর ঘরে নয়, বেহুলার বাসর ঘর দেখতে গিয়ে দেখা ওনার সাথে। উনি একজন মাইক্রোবায়োলজিস্ট। This is Alam, and I'm a traveler. I love travel so much, and I love travel by bike. Actually, this is my bike. বাইক লাভার অলসো, I also bike lover. Yes, আমি কে আছেন না? He is a travel lover and like me. উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত বগুড়া জেলার মহাস্থানগড়ে অবস্থিত জিয়তকুণ্ড বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন। জিয়তকুণ্ড মূলত একটি অলৌকিক কূপ, যা স্থানীয় লোকদের কাছে অমরকুণ্ড নামেও পরিচিত। জিয়তকুণ্ডকে ইংলিশে বলা হয় দ্য ওয়েল অফ লাইফ। এই অলৌকিক কূপ সম্পর্কে জানতে হলে ফিরে যেতে হবে রাজা পরশুরাম এবং হযরত শাহ সুলতান বলখী রাদিয়াল্লাহু আনহুর ইতিহাসে। পরশুরামের আসল নাম রাম। তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতার। পুরাণে যে পরশুরামের কথা বলা হয়েছে, সেই পরশুরাম বাস করতেন বাংলাদেশের মহাস্থানগড়ে। কি শুনে অবাক হলেন? শিবের উপাসক পরশুরাম কঠোর তপস্যা করে শিবের নিকট থেকে পরশু বা কুঠার লাভ করেন। এজন্য তাকে পরশুরাম অর্থাৎ আক্ষরিক অর্থে কুঠার হস্তে রাম বলা হয়ে থাকে। পরশুরাম ছিলেন প্রথম যোদ্ধা ঋষি এবং পুণ্ড্রবর্ধনের শেষ রাজা। পরশুরামের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে চাঞ্চল্যকর দুটি ঘটনা হলো তিনি নিজ মাকে হত্যা করেছেন এবং হযরত শাহ সুলতান বলখীর কাছে পরাজিত হয়েছেন। পরশুরাম কেন নিজ মাকে হত্যা করেছেন সে কাহিনী বলবো অন্য এক ভিডিওতে। এবার আসি শাহ সুলতান বলখীর পরিচয় সম্পর্কে জানাতে। হযরত শাহ সুলতান বলখী মাইসাওয়ার ছিলেন একজন বিখ্যাত দরবেশ। তিনি 14 শতকে ইসলাম ধর্ম প্রচার করার জন্য আফগানিস্তান থেকে মহাস্থানগড়ে আসেন। কথিত আছে তিনি মাছ আকৃতির একটি নৌকায় করে মহাস্থানগড়ে এসেছিলেন। আবার অনেকে দাবি করেন তিনি মাছের পিঠে আরোহণ করে এদেশে এসেছিলেন। এজন্যই তাকে মাহিসাওয়ার বা ফিশ রাইডার বলা হয়। মহাস্থানগড়ে পৌঁছে তিনি ইসলাম ধর্ম প্রচারের কাজ শুরু করে দিলে ইসলাম ধর্মের রীতিনীতি এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় মুগ্ধ হয়ে পুণ্ড্রবর্ধনের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকেন। এমনকি পরশুরামের সেনাপ্রধান ও মন্ত্রীও মুসলমান হয়ে যান। ফলে পরশুরাম যুদ্ধের ঘোষণা দেন। দরবেশ শাহ সুলতান যুদ্ধে না গিয়ে পরশুরামকে ইসলাম গ্রহণের দাওয়াত দেন। এ প্রস্তাবে পরশুরাম ও তার বোন শিলাদেবী ক্ষিপ্ত হয়ে ওঠেন। ফলে পরশুরাম শাহ সুলতানকে আক্রমণ করেন। শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ। যুদ্ধে হযরত শাহ সুলতানের 7 জন যোদ্ধা শহীদ হন। যুদ্ধের এক পর্যায়ে দরবেশ শাহ সুলতান টের পান ব্যাপক নিহত হওয়ার পরেও পরশুরামের সৈন্য সংখ্যা কিছুতেই কমছে না। পরশুরাম জিয়তকুণ্ড নামে এক কূপে সৈন্যদের ফেলে দিয়ে কিংবা পানি ছিটিয়ে মৃত সৈন্যদের জীবিত করে তুলতেন। দরবেশ শাহ সুলতান অলৌকিকভাবে জানতে পারেন জিয়তকুণ্ডের গোপন রহস্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অলৌকিক কূপ জিয়তকুণ্ডের সামনে। এই যে দেখতে পাচ্ছেন এই কূপটি, এটি হলো সেই অলৌকিক কূপ জিয়তকুণ্ড বা অমরকুণ্ড। এখন এসেছি জিয়তকুণ্ড দেখতে। এটার নাম হলো জিয়তকুণ্ড দ্য ওয়েল অফ লাইফ, অর্থাৎ জীবনের যে কূপ আছে। এটা তো অনেক কাহিনী আছে। এটা 18 থেকে 19 শতকে নির্মিত একটা কূপ। এটা 3.86 মিটার এটার ব্যাস। এটি হলো সেই অলৌকিক কূপ জিয়তকুণ্ড বা অমরকুণ্ড। এই কূপের অলৌকিক ক্ষমতার কথা জানতে পেরে হযরত শাহ সুলতান একটি চিলের মাধ্যমে এক টুকরা গরুর মাংস এই কূপে ফেলে দেন। ফলে নষ্ট হয়ে যায় কূপের অলৌকিক ক্ষমতা। মৃত সৈন্যদের এই কূপে ফেলে দিলে কিংবা পানি ছিটালেও জীবিত হচ্ছিল না। এই মৃত সৈন্যরা জীবিত না হওয়ায় পরশুরাম যুদ্ধে পরাজিত ও নিহত হন। পরশুরামের বোন শিলাদেবী পরাজয়ের কথা শুনে করতোয়া নদীতে জলে ডুবে আত্মহত্যা করেন।
ইতিহাসবিদগণ মনে করেন রাজা পরশুরামের শাসনামলেই 18 থেকে 19 শতকের মধ্যেই এই কূপটি খনন করা হয়েছিল। এর ব্যাস 3.86 মিটার এবং ফানেলের মতো উপর থেকে ক্রমশ সরু হয়ে গেছে, ঠিক যেন গ্রাম বাংলার যে কূপ হয় তার সম্পূর্ণ বিপরীত। এই যে চারকোনাকার পাথর দেখতে পাচ্ছেন, এটি গ্রানাইটের পাথর খণ্ড। ধারণা করা হয় পানি তোলার সুবিধার্থে এটি কূপের পূর্ব দিকে বসানো হয়েছে। দেখুন, কূপের নিচের দিকে তলদেশ পর্যন্ত 2 সারিতে আরও বেশ কিছু পাথরের খণ্ড নির্মাণের সময় জুড়ে দেওয়া হয়েছে। ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ এবং বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন জিয়তকুণ্ড কূপটি আজ বিলীন হওয়ার পথে। ঐতিহাসিক এই কূপটি সংরক্ষণের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা হলে খুব অল্প সময়ের মধ্যেই কালের অতল গহ্বরে হারিয়ে যাবে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এরকম ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।